তপস্বিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। আমি রিম্পা তোমাদের সঙ্গে আজ সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আমি যেহেতু কবিতা গল্প পড়াতে নতুন, তো আমার ভুল ত্রুটি হওয়া খুবই কমন ব্যাপার। তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি তোমরা আমার পড়া গল্পটি শুনবে, তোমাদের ভালো লাগবে। তো আমি শুরু করছি এখন সেকেন্ড পার্ট। আমাদের নায়কের তো এই দশা। নায়িকা ষোড়শী তখন সবেমাত্র ত্রয়োদশী। বাড়িতে শেষ পর্যন্ত সবাই তাকে খুকি বলিয়া ডাকিত। শ্বশুর বাড়িতেও সে আপনার এই চিরশৈশবের খ্যাতি লইয়া আসিয়াছে। এই জন্যই তার সামনেই বরদার চরিত্র সমালোচনায় বাড়ির দাসীগুলোর পর্যন্ত বাধিত না। শাশুড়ি ছিলেন চিররুগ্না, কর্তার কোনো বিধানের উপর কোনো কথা বলিবার শক্তি তার ছিল না। এমনকি মনে করিতেও তার ভয় করিত। পিসি শাশুড়ির ভাষা ছিল খুব প্রখর। বরদাকে লইয়া তিনি খুব শক্ত শক্ত কথা খুব চোখা চোখা করিয়া বলিতেন। তার বিশেষ একটু কারণ ছিল। পিতামহদেব অমল হইতে কৌলিন্যের আপদ দেবতার কাছে বংশের মেয়েদের বলি দেওয়া এই বাড়ির প্রথা। এই পিসি যার বাগে পড়িয়াছেন সে একটা প্রচণ্ড গাঁজাখোর। তার গুণের মধ্যে এই যে সে বেশি দিন বাঁচে নাই। তাই আদর করিয়া ষোড়শীকে তিনি যখন মুক্তাহারের সঙ্গে তুলনা করিতেন, তখন অন্তর্যামী বুঝিতেন ব্যর্থ মুক্তাহারের জন্য যে আক্ষেপ সে একা ষোড়শীকেই লইয়া নয়। এক্ষেত্রে মুক্তাহারের যে বেদনাবোধ আছে সে কথা সকলে ভুলিয়াছে। পিসি বলিতেন, দাদা কেন যে এত মাস্টার পণ্ডিতের পেছনে খরচ করেন তা তো বুঝিনে। লিখে পড়ে দিতে পারি, বরদা কখনোই পাশ করতে পারবে না। পারবে না এ বিশ্বাস ষোড়শীরও ছিল, কিন্তু সে একমনে কামনা করিত যে কোনো গতিকে পাশ করিয়া বরদা অন্তত পিসির মুখের ঝাঁঝটা মারিয়া দেয়। বরদা প্রথমবার ফেল করিবার পর মাখন যখন দ্বিতীয়বার মাস্টারের বহু বাঁধিয়া চেষ্টায় লাগিলেন, পিসি বলিলেন, ধন্য বলি দাদাকে, মানুষ ঠেকেও তো শেখে। তখন ষোড়শী দিনরাত কেবল এই অসম্ভব ভাবনা ভাবিতে লাগিল। বরদা এবার যেন হঠাৎ নিজের আশ্চর্য গোপন শক্তি প্রকাশ করিয়া অবিশ্বাসী জগৎটাকে স্তম্ভিত করিয়া দেয়। সে যেন প্রথম শ্রেণীতে সব প্রথমের চেয়েও আরও অনেক বড় হইয়া পাশ করে। এত বড় যে স্বয়ং লাট সাহেব সওয়ার পাঠাইয়া দেখা করিবার জন্য তাহাকে তলব করেন। এমন সময় কবিরাজের অব্যর্থ বড়িটা ঠিক পরীক্ষার দিন মাথার উপর যুদ্ধের বোমার মতো আসিয়া পড়িল। সেটাও মন্দের ভালো হইত যদি লোকে সন্দেহ না করিত। পিসি বলিলেন, ছেলের এদিকে নেই বুদ্ধি, ওদিকে আছে। লাট সাহেবের তলব পড়িল না। ষোড়শী মাথা হেট করিয়া লোকের হাসাহাসি সহ্য করিল। সময়োচিত জেলেপাড়ার প্রহসনটাই তার মনে যে সন্দেহ হয় নাই সে এমন কথা বলিতে পারি না। এমন সময় বরদার ফেরার হইল। ষোড়শী বড় আশা করিয়াছিল অন্তত এই ঘটনাকেও বাড়ির লোকে দুর্ঘটনা জ্ঞান করিয়া অনুপাত পরিতাপ করিবে, কিন্তু তাহাদের সংসারে বরদার চলিয়া যাওয়াটাকে পুরা দাম দিল না। সবাই বলিল, এই দেখো না এলো বলে। ষোড়শী মনে কোণে বলিতে লাগিল, কক্ষনো না ঠাকুর, লোকের কথা মিথ্যা হোক, বাড়ির লোককে যেন হাই হাই করতে না হয়। এইবার বিধাতা ষোড়শীকে বর দিলেন। তার কামনা সফল হইল। 1 মাস গেল, বরদার দেখা নাই, কিন্তু তবু কারো মুখে কোনো উদ্বেগের চিহ্ন দেখা যায় না। 2 মাস গেল, তখন মাখনের মনটা একটু চঞ্চল হয়ে আছে, কিন্তু বাহিরে সেটা কিছুই প্রকাশ করিলেন না। বৌমার সঙ্গে চোখাচোখি হইল। তার মুখে যদি বা বিষাদের মেঘ সঞ্চার দেখা যায়, পিসির মুখে একেবারে জ্যৈষ্ঠ মাসের অনাবৃষ্টির আকাশ বলিলেই হয়। কাজেই সদর দরজার কাছে একটা মানুষ দেখিলেই ষোড়শী চমকেইয়া ওঠে। আশঙ্কা পাছে তার স্বামী ফিরিয়া আসে। এমনি করিয়া যখন 3য় মাস কাটিল, তখন ছেলেটা বাড়ির সকলকে মিথ্যা উদ্বিগ্ন করিয়াছে বলিয়া পিসি নালিশ শুরু করিল। এও ভালো, অবজ্ঞার চেয়ে রাগ ভালো। পরিবারের মধ্যে ক্রমে ক্রমে ভয় ও দুঃখ ঘনাইয়া আসিয়া লাগিল। খোঁজ করিতে করিতে ক্রমে 1 বছর যখন কাটিল, তখন মাখন যে বরদার প্রতি অনাবশ্যক কাঠারোচরণ করিয়াছে সে কথা পিসিও বলিতে শুরু করিল। 2 বছর যখন গেল
তখন পাড়া প্রতিবেশীরাও বলিতে লাগিল, বর্দার পড়াশোনায় মন ছিল না বটে, কিন্তু মানুষটি বড় ভালো ছিল। বর্দার অদর্শনাকালে যতই দীর্ঘ হইতে লাগিল, তখন স্বভাব যে অনন্ত নির্মল হইল, এমনকি সে যে তকমাটা পর্যন্ত খাইত না, এই অন্ধবিশ্বাস পাড়ার লোকের মনে বদ্ধমূল হইতে লাগিল। স্কুলের পণ্ডিত মশাই স্বয়ং বলিলেন, এজন্যই তো তিনি বর্দাকে গৌতম মুনি নাম দিয়াছিলেন। তখন হইতেই উহার বুদ্ধি বৈরাগ্যে একেবারে নিরেট হইয়াছিল। পিসি প্রত্যহই অন্ত একবার করিয়া তার দাদার জেদি মেজাজের পরে দোষারোপ করিয়া বলিতে লাগিলেন, বর্দার এত লেখাপড়া দরকার কি ছিল? টাকার তো অভাব নেই। যাই বলো বাবু, তার শরীরে কিন্তু দোষ ছিল না। আহা, সোনার টুকরো ছেলে। তার স্বামী যে পবিত্রতায় আদর্শ ছিল, কিন্তু সংসারভূত সকলেই তার এবং সংসার শুদ্ধ সকলেই তার প্রতি অন্যায় করিয়াছে। সকল দুঃখের মধ্যে এই সান্ত্বনার, এই গৌরবে ষোড়শীর মন ভরিয়া উঠিতে লাগিল। এদিকে বাপের ব্যথিত হৃদয়ের সমস্ত স্নেহ দ্বিগুণ করিয়া ষোড়শীর উপর আসিয়া পড়িল। বৌমা যাতে সুখে থাকে, মাখনের এই একমাত্র ভাবনা তার বড় হচ্ছে। ষোড়শী তাকে এমন কিছু ফরমাস করে যেটা দুর্লভ। অনেকটা কষ্ট করিয়া লোকসান করিয়া তিনি তাকে একটু খুশি করিতে পারিলে যেন বাঁচেন। তিনি এমন করিয়া ত্যাগ স্বীকার করিতে চান যেটা তার পক্ষে প্রায়শ্চিত্তের মতো হইতে পারে। ষোড়শী 15 বছরে পড়িল। ঘরের মধ্যে একলা বসিয়া যখন তখন তার চোখে জল ভরিয়া আসে। চিরপরিচিত সংসারটা তাকে চারিদিকে যেন আটিয়া ধরে। তার প্রাণ হাঁপাইয়া ওঠে। তার ঘরের প্রত্যেকটা জিনিস, তার বারান্দার প্রত্যেকটা রেলিং, লিসার উপর যে কয়টা ফুলের টব চিরকাল ধরিয়া খাড়া দাঁড়াইয়া আছে, তারা সকলেই যেন অন্তরে অন্তরে তাকে বিরক্তি করিতে থাকে। পদে পদে ঘরের খাটটা, আলনার আলমারিটা তার জীবনের শূন্যতাকে বিস্তারিত করিয়া ব্যাখ্যা করে। সমস্ত জিনিসপত্রের উপর তার রাগ হইতে থাকে। সংসারে তার একমাত্র আরামের জায়গা ছিল ওই জানলার কাছটা। যে বিশ্বটা তার বাইরে, সেটাকেই ছিল তার সবচেয়ে আপন। কেননা তার ঘর হইল বাহির, বাহির হইল ঘর। একদিন যখন বেলা 10টা, অনন্তপুরে যখন বাটি, বারকোশ, ধামা, চুপড়ি, শিলনোড়া ও পানের বাক্সের ভিতর জমাইয়া ঘরকন্যার বেগ প্রবল হইল উঠিয়াছে, এমন সময় সংসারের সমস্ত ব্যস্ততা হইতে স্বতন্ত্র হইয়া জানালার কাছে ষোড়শী আপনার উদাস মনকে শূন্য আকাশের দিকে দিয়া রওনা হইয়া দিয়াছে। হঠাৎ জয় বিশেষ্য বলিয়া হাঁক দিয়া এক সন্ন্যাসী তাহাদের গেটের কাছে অশ্বত্থতলা হইতে বাহির হইয়া আসিল। ষোড়শীর সমস্ত দেহতত্ত্ব মিটটানা বাণীর তারের মতো চরম ব্যাকুলতায় বাজাইয়া উঠিল। সে ছুটিয়া আসিয়া পিসিকে বলিল, পিসিমা, ওই সন্ন্যাস ঠাকুরের ভোগের আয়োজন করো। এই শুরু হইল সন্ন্যাসীর সেই ষোড়শীর জীবনের লক্ষ্য হইয়া উঠিল। এতদিন পরে শ্বশুরের কাছে বধূর আবদারের পথ খুলিয়াছে। মাখন উৎসাহ দেখাইয়া বলিল, বাড়িতে বেশ ভালো রকম একটা অতিথিশালা খোলা চাই। মাখনবাবু কিছুদিন হইতে আয় কমিতেছিল, কিন্তু তিনি বড় টাকা সুদে ধার করিয়া সৎকর্মে লাগাইয়া গেলেন। সন্ন্যাসীও যথেষ্ট জুটিতে লাগিল। তাদের মধ্যে অধিকাংশ যে খাঁটি নয়, মাখনের সে বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু বৌমার কাছে তার আভাস দিবার জো কি? বিশেষত জটাধিকারী যখন আহার আরামের অপরিহার্য ত্রুটি লইয়া গালি দেয়, অভিশাপ দিতে ওঠে, তখন একদিন ইচ্ছা হইত তাদের ঘাড়ে ধরিয়া বিদায় করিতে, কিন্তু ষোড়শীর মুখ চাহিয়া তাহাদের পায়ে ধরিতে হইত। এই ছিল তার কঠোর প্রায়শ্চিত্ত। সন্ন্যাসী আসিলেই প্রথমে অন্তঃপুরে একবার তার তলব পড়িত। পিসি তাকে লইয়া বসিতেন। ষোড়শী দরজার আড়ালে দাঁড়াইয়া দেখিত। এক সাবধানতার কারণ ছিল এই, পাছে সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলিয়া ডাকিয়া বসে। কেননা কি জানি, বর্দার যে ফটোগ্রাফিখানি ষোড়শীর কাছে ছিল, সেটা তার ছেলে বয়সের। সেই বালক মুখের উপর গোপ্তারি জুটাজুটি ছাইভস্ম যোগ করিয়া দিলে যেরকম অভিব্যক্তি হইতে পারে, তা
বলা শক্ত। কতবার কত মুখ দেখিয়া মনে হইয়াছে বুঝি কিছু কিছু মেলে, মুখের মধ্যে রক্ত দ্রুত বহিতেছে। তারপরে দেখা যায় কণ্ঠস্বরে ঠিক মিলে নাই, নাকের ডগার কাজটা অন্যরকম। এমনি করিয়া ঘরের কোণে বসিয়াও নূতন নূতন সন্ন্যাসীর মধ্য দিয়া ষোড়শী যেন বিশ্বজগৎকে সন্ধানে বাহির হইয়াছে। এই সন্ধানই তার সুখ, এই সন্ধানই তার স্বামী, তার যৌবন জীবন পরিপূর্ণতা। এই সন্ধানটিকেই ঘিরিয়া তার সংসারের সমস্ত আয়োজন। সকালে উঠিয়া ইহারই জন্য তার সেবার কাজে আরম্ভ হয়। এর আগে রান্নাঘরের কাজ সে কখনো করে নাই, এখন এই কাজে তার বিলাস। সমস্তক্ষণই মনের মধ্যে তার প্রত্যাশার প্রদীপ জ্বালানো থাকে। রাত্রে শুইতে যাইবার আগে কাল হইতে আমার সেই অতিথি আসিয়া পৌঁছাবে, এই চিন্তাটি তার দিনের শেষ চিন্তা। এই যেমন সন্ধান চলিতেছে, অমনি সেই সঙ্গে যেন করিয়া বিধাতা তিলোত্তমাকে গড়িয়াছিলেন, তেমনি করিয়া ষোড়শীর নানা সন্ন্যাসীর শ্রেষ্ঠ উপকরণ মিলাইয়া বরদার মূর্তিটিকে নিজের মনের মধ্যে উজ্জ্বল করিয়া তুলিয়াছে। পবিত্রতার সত্তা, তেজপুঞ্জ তার দেহ, গভীর তার জ্ঞান, অতি কঠোর তার ব্রত। এই সন্ন্যাসীকে অবজ্ঞা করিয়া এমন সাধ্যকার? সকল সন্ন্যাসীর মধ্যে এই এক সন্ন্যাসীরই তো পূজা চলিতেছে। স্বয়ং তার শ্বশুরও যে এই পুজোর প্রধান পূজারী। ষোড়শীর কাছে এর চেয়ে গৌরবের কথা আর কি কিছু ছিল না? কিন্তু সন্ন্যাসী প্রতিদিনই তো আসে। না, সেই ফাঁকগুলো বড় অসহ্য। ক্রমে সে ফাঁকও ভরিল। ষোড়শী ঘরে থাকিয়া সন্ন্যাসের সাধনায় লাগিয়া গেল। সে মেঝের উপর কম্বল পাতিয়া শোয়, একবেলা যা খায় তার মধ্যে ফলমূলই বেশি, গায়ে তার গেরুয়া রঙের তসর। কিন্তু সাধব্যের লক্ষণ ফুটাইয়া তুলিবার জন্য চওড়া লাল পাড় এবং কল্যাণীর সিথির অর্ধেকটা জুড়িয়া মোটা একটা সিঁদুরের রেখা। ইহার উপর শ্বশুরকে বলিয়া সংস্কৃত পড়া শুরু করিল। মুগ্ধবোধ মুখস্থ করিতে তার অধিক দিন লাগিয়া গেল। পণ্ডিতমশাই বলিলেন, একেই বলে পূর্বজন্মার্জিত বিদ্যা। পবিত্রতায় সে যতই অগ্রসর হইবে, সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন ততই পূর্ণ হইতে থাকিবে। এই সে মনে মনে ঠিক করিয়াছিল। বাইরের লোকে সকলেই ধন্য ধন্য করিতে লাগিল। এই সন্ন্যাসী সাধুর সাধ্বী স্ত্রী পায়ের ধুলা ও আশীর্বাদ লইবার লোকের ভিড় বাড়িতে লাগিল। এমনকি স্বয়ং পিসিও তার কাছে ভয়ে ভয়ে ক্রমশে চুপ করিয়া থাকেন। কিন্তু ষোড়শী যে নিজের মন জানিত, তার মনের রং তো তার গায়ের তসরের রঙের মতো সম্পূর্ণ গেরুয়া হয়ে উঠতে তো পারে নাই। আজ ভোরবেলাটাতে ওই যে ঝিরিঝিরি করিয়া ঠান্ডা হাওয়া দিতেছিল, সেটা যেন তার সমস্ত দেহ মনের উপর কোনো একজনের কানে কানে কথার মতো আসিয়া পৌঁছালো। উঠিতে আর ইচ্ছা করিতেছিল না, জোর করিয়া উঠিল, জোর করিয়া কাজ করিতে গেল। ইচ্ছা করিতেছিল জানলার কাছে বসিয়া তার মনের দূর দিগন্ত হইতে যে বাঁশির সুর আসিতেছে সেটাতে চুপ করিয়া শোনে। একদিন তার সমস্ত মন যেন অতি চেতনা হইয়া ওঠে। রৌদ্রে নারকেলের পাতাগুলো ঝলঝল করে, সে যেন তার বুকের মধ্যে কথা কহিতে থাকে। পণ্ডিতমশাই গীতা পড়িয়া ব্যাখ্যা করিতেছেন, সেটা ব্যর্থ হইয়া যায়। অথচ সেই সময় তার জানলার বাইরের বাগানে শুকনো পাতার উপর দিয়া যখন কাঠবিড়ালি খসখস করিয়া গেল, বহু দূর আকাশের হৃদয় ভেদ করিয়া চিলের এক তীক্ষ্ণ ডাক আসিয়া পৌঁছিল। ক্ষণে ক্ষণে পুকুর পাড়ের রাস্তা দিয়া গরুর গাড়ি চলার একটা ক্লান্ত শব্দ বাতাসকে আবিষ্ট করিল। এই সমস্তই তার মনকে স্পর্শ করিয়া অকারণে ব্যাকুল করে। একে তো কিছুতেই বৈরাগ্যের লক্ষণ বলা যায় না। যে বিস্তীর্ণ জগৎটা তপ্ত প্রাণের জগৎ, পিতামহ ব্রহ্মার রক্তের উত্তাপ হইতেছে, যার আদিম বাষ্প আকাশকে ছায়ায় ফেলিতেছে, যা তার চতুর্মুখের বেদান্তে উচ্চারণের অনেক পূর্বের সৃষ্টি, যার রঙের সঙ্গে ধ্বনির সঙ্গে গন্ধের সঙ্গে সমস্ত জীবন নাড়িতে নাড়িতে বোঝাপড়া হইয়া গেছে, তারই ছোট বড় হাজার হাজার দূর জীবন হৃদয়ের খাস মহলে আনাগোনার গোপন পত্তা জানে। ষোড়শী তো কৃচ্ছা সাধনের কাটা গড়িয়া আজও সে পথ বন্ধ করিতে পারিল না। কাজেই গেরুয়া রঙকে আরও ঘন করিয়া গুলিতে হইবে। ষোড়শী পণ্ডিত মশাইকে ধরিয়া পড়িল। আমাকে যোগাসনের প্রণালী বলিয়া দিন। পণ্ডিত বলিলেন, মা, তোমার তো এই সকল পন্থায় প্রয়োজন নেই।
সিদ্ধি তো পাকা আমলকির মতো, আপনি তোমার হাতটা আসিয়া পৌঁছিয়াছে, তার পূর্ণ প্রভাব লইয়া চারিদিকে লোকে বিস্মিত প্রকাশ করিয়া থাকে। ইহাতে ষোড়শীর মনে একটা স্তবের নেশা জমিয়া গেছে। এমন কয়দিন ছিল, বাড়ির ঝি চাকর পর্যন্ত তাকে কৃপাপাত্রী বলিয়া মনে করিতেন। আজ যখন তাকে পুণ্যবতী বলিয়া সকলেই ধন্য ধন্য করিতে লাগিল, তখন তার বহুদিনের গৌরবের তৃষ্ণা মিটিবার সুযোগ হইল। সিদ্ধি যে সে পাইবার, এ কথা অস্বীকার করিতে তার মুখে বাধে। তাই পণ্ডিত মশাইয়ের কাছে সে চুপ করিয়া রইল। মাখনের কাছে ষোড়শী আসিয়া বলিল, বাবা, আমি কার কাছে প্রাণায়াম অভ্যাস করিতে শিখি বলো তো? মাখন বলিল, সেটা না শিখলেও তো বিশেষ অসুবিধা দেখি না। তুমি যতদূর গেছো সেখানেই তোমার নাগাল কয়জন লোকে পায়। তা হোক, প্রাণায়াম অভ্যাস করিতে হইবে, এমনই দুর্দেদ্য যে মানুষও জুটিল না। মাখনের বিশ্বাস ছিল, আধুনিক কালের অধিকাংশ বাঙালি মোটামুটি তারই মতো, অর্থাৎ খায় দায় ঘুমায় এবং পরের কুৎসা ঘটিত ব্যাপার ছাড়া জগতে আর কোনো অসম্ভবকে বিশ্বাস করার দরকার নেই। কিন্তু প্রয়োজনের তাগিদে সন্ধান করিতে গিয়া দেখিল, বাংলাদেশে এমন মানুষও আছে যে ব্যক্তি খুলনা জেলার ভৈরব নদের ধারে খাঁটি নৈমিষারণ্য আবিষ্কার করিলেন। এই আবিষ্কারটা যে সত্যতার প্রধান প্রমাণ, ইহা কৃষ্ণ প্রতিপদের ভোর বেলার স্বপ্নে প্রকাশ পাইয়াছে। স্বয়ং সরস্বতী ফাঁস করিয়া দিয়াছেন। তিনি যদি নিজ বেশে আসিয়া আবির্ভূত হইতেন, তাহা হইল বরঞ্চ সন্দেহের কারণ থাকিত, কিন্তু তিনি তার আশ্চর্য দেবলীলায় হাড়ি চাচা পাখি হইয়া দেখা দিলেন। পাখির লেজে 3টি মাত্র পালক ছিল, একটি সাদা, একটি সবুজ, মাঝখানে পাটকিলে। এই পালক 3টি যে সতত্ব রজতম, ঋক যজু সাম, সৃষ্টি স্থিতি প্রলয়, আজকাল পশুর প্রভৃতি যে 3টি সংখ্যার ভেলকি লইয়া এই জগৎ তাহারই নির্দিষ্ট নিদর্শন, তাহাতে সন্দেহ ছিল না। তারপর হইতে এই নৈমিষারণ্যে যোগী তৈরি হইয়াছে। 2জন MSc ক্লাবের ছেলে কলেজ ছাড়িয়া এখানে যোগ অভ্যাস করেন। একজন সবজজ তার সমস্ত পেনশনস এই নৈমিষারণ্য ফান্ডে উৎসর্গ করিয়াছেন এবং তাহার পিতৃমাতৃহীন ভাগ্নেটিকে এখানকার যোগী ব্রহ্মচারীর সেবায় জন্য নিযুক্ত করিয়া দিয়া মনে আশ্চর্য শান্তি পাইয়াছেন। এই নৈমিষারণ্য হইতে ষোড়শীকে জনযোগ ষোড়শীর জন্য যোগ অভ্যাসের শিক্ষক পাওয়া গেল। সুতরাং মাখনকে নৈমিষারণ্য কমিটির গৃহসভা হইতে হইল। গৃহসভ্যের কর্তব্য নিজের আয়ের ষষ্ঠ অংশ সন্ন্যাসী সভ্যদের ভরণ পোষণের জন্য দান করা। এই গৃহী সভ্যদের শ্রদ্ধার পরিমাণ অনুসারে এবং ষষ্ঠ অংশ অনেক সময় থার্মোমিটারের পড়ার মতো সত্য অঙ্কটার উপর নিচে উঠানামা করে। অঙ্ক কষিবার সময় মাখনেরও ঠিক ভুল হইতে লাগিল। সেই ভুলটার গতি নিচের অঙ্কের দিকে, কিন্তু এই ভুল চুকে নৈমিষারণ্যের ঠিক ক্ষতি হইতেছিল। ষোড়শী তাহা পূরণ করিয়া দিল। ষোড়শীর গহনা আর বড় কিছু বাকি রইল না এবং তার মাসোহারার টাকা প্রতি মাসে সেই অন্তর্হিত গহনাগুলোর অনুসরণ করিল। বাড়ির ডাক্তার আনাদি আসিয়া মাখনকে কহিলেন, দাদা, করছো কি? মেয়েটা যে মারা যাবে। মাখন উদ্বিগ্ন মুখে বলিলেন, তাই তো, কি করি? ষোড়শীর কাছে তার আর সাহস নেই। একসময় অনন্ত মৃদুস্বরে তাকে আসিয়া বলিলেন, মা, এত অনিয়মে কি তোমার শরীর টিকবে? ষোড়শী একটুখানি হাসিল। তার মর্মর্থ এই, এমন সকল বৃথা উদ্বেগ সংসারী বিষয়ী লোকেরই যোগ্য বটে। বরদা চলিয়া যাওয়ার পর 12 বৎসর পার হইয়া গেছে। এখন ষোড়শীর বয়স 25। একদিন ষোড়শী তার যোগী শিক্ষককে জিজ্ঞাসা করিল, বাবা, আমার স্বামী জীবিত আছেন কি না তা আমি কেমন করে জানিব? যোগী প্রায় 10 মিনিট কাল স্তব্ধ হইয়া চোখ বুজিয়া রহিলেন। তারপর চোখ খুলিয়া বলিলেন, জীবিত আছেন। কেমন করে জানলেন? সে কথা এখনো তুমি বুঝবে না, কিন্তু এটা নিশ্চয়
যেন স্ত্রীলোক হয়েও সাধনার পথে তুমি যে এতদূর অগ্রসর হয়েছ সে কেবল তোমার স্বামীর অসামান্য তপবলে। তিনি দূরে থেকেও তোমাকে সহধর্মিণী করে নিয়েছেন। ষোড়শীর শরীর মন পুলকিত হইয়া উঠিল। নিজের সম্বন্ধে তার মনে হইল ঠিক যেন শিব তপস্যায় করিতেছেন আর পার্বতী পদ্মবীজের মালা জপিতে জপিতে তার জন্য অপেক্ষা করিয়া আছেন। ষোড়শী আবার জিজ্ঞাসা করিল, তিনি কোথায় আছেন তা কি করে জানতে পারি? যোগী ঈষৎ হাস্য করিলেন, তারপর বলিলেন, একখানা আয়না নিয়ে এসো। ষোড়শী আয়না আনিয়া যোগীর নির্দেশ মতো তাহার দিকে তাকাইয়া রইল। আধ ঘণ্টা ধরে যোগী জিজ্ঞাসা করিলেন, কিছু দেখতে পাচ্ছ? ষোড়শী দ্বিধার স্বরে কহিলেন, হ্যাঁ, যেন কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে কি তা স্পষ্ট বুঝতে পারছি না। সাদা কিছু দেখছ কি? সাদাই তো বটে, যেন পাহাড়ের উপর বরফের মতো। নিশ্চয়ই বরফ, কখনো পাহাড় তো দেখি নাই, তাই এতক্ষণ ঝাপসা ঠেকছিল। এইরূপ আশ্চর্য উপায়ে ক্রমে ক্রমে দেখা গেল বর্দা হিমালয়ের অতি দুর্গম জায়গায় লংচু পাহাড়ের বরফের উপর অনাবৃত দেহেও বসিয়া আছেন। সেখান হইতে তপস্যার তেজ ষোড়শীকে আসিয়া স্পর্শ করিতেছে। এই এক আশ্চর্য কাণ্ড। সেদিন ঘরের মধ্যে একলা বসিয়া ষোড়শীর সমস্ত শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল। তার স্বামীর তপস্যা যে তাকে দিনরাত ঘুরিয়া আছে। স্বামীর কাছে থাকিলে মাঝে মাঝে যে বিচ্ছেদ ঘটিতে পারিত, সেই বিচ্ছেদও যে তার নাই। এই আনন্দে তার মন ভরিয়া উঠিল। তার মনে হইল সাধনা আরও অনেক বেশি কঠোর হওয়া চাই। এতদিন এবং পৌষ মাসটিতেও যে কম্বল সে গায়ে দিতেছিল, এখনই সেটা ফেলিয়া দিতেই শরীর তার গায়ে কাটা দিয়া উঠিল। ষোড়শীর মনে হইল সেই লংচু পাহাড়ের হাওয়া তার গায়ে আসিয়া লাগিতেছে। হাত জোড়া করিয়া চোখ বুজিয়া সে বাহিয়া হইল। চোখের কোণ দিয়া অজস্র জল পড়িতে লাগিল। সেই দিনই মধ্যাহ্নে আহারের পর মাখন ষোড়শীকে তার ঘরে ডাকিয়া আনিয়া বড়ই সংকোচের সঙ্গে বলিলেন, মা, এতদিন তোমার কাছে বলিনি, ভেবেছিলাম দরকার হবে না, কিন্তু আর চলছে না। আমার সম্পত্তির চেয়ে আমার দেনা অনেক বেড়েছে। কোনোদিন আমার বিষয় ক্রোক করে বলা যায় না। ষোড়শীর মুখে আনন্দে দীপ্তি হইয়া উঠিল। তার মনে সন্দেহ রহিল না যে এ সমস্তই তার স্বামীর কাজ। তার স্বামী তাকে পূর্ণভাবে আপন সহধর্মিণী করিয়েছেন। বিষয়ের যেটুকু ব্যবধানের মাঝে ছিল সেও বুঝিয়ে এবার ঘুচাইলেন। কেবল উত্তরের হাওয়া নয়, এই যে দেনা, এও যে লংচু পাহাড়ে হইতে আসিয়া পৌঁছেছে। এ তার স্বামীরই দক্ষিণ হাতের স্পর্শ। সে হাসি মুখে বলিল, ভয় কি বাবা? মাখন বলিলেন, আমার দ্বারায় কোথায়? ষোড়শী বলিলেন, নৈমিষারণ্যে চালা বেঁধে থাকব। মাখন বুঝিলেন ইহার সঙ্গে বিষয়ের আলোচনা বৃথা। তিনি বাহিরের ঘরে বসিয়া চুপ করিয়া তামাক টানিতে লাগিলেন। এমন সময় মোটর গাড়ির দরজার কাছে আসিয়া থামিল। সাবেকি কাপড় পরা এক যুবা টপ করিয়া লাফাইয়া নামিয়া মাখনের ঘরে আসিয়া একটা অনন্ত অসম্পূর্ণ ভাবের নমস্কারের চেষ্টা করিয়া বলিলেন, চিনতে পারছেন না? এ কি, বরদা নাকি? বরদা জাহাজের লস্কর হইয়া আমেরিকায় গিয়াছিল। 12 বৎসর পর সে আজ কোনো এক কাপড় কাচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হইয়া ফিরিয়াছেন। বাপকে বলিল, আপনার যদি কাপড় কাচা কলের দরকার থাকে খুব সস্তায় করে দিতে পারি, বলিয়া ছবি আঁকা ক্যাটালগ পকেট হইতে বাহির করিল। আমি যেহেতু ইউটিউবে নতুন, আমি আগে কখনো সেভাবে ভিডিও করিনি, তো আমার প্রচুর ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি নিজের ভুল সংশোধন করে নেওয়ার চেষ্টা করব।